স্বর্ণ ডাইনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ছেলেবেলার গল্প। রচনাটি আমার কালের কথা থেকে গৃহীত। স্বর্ণ ডাইনি মনে পড়ছে? শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল, হাটে তরকারি কিনে গ্রামে ঘরে বেচে বেড়াতো। চোখ দুটো ছিল নরুনের চেরা চোখের মতো ছোট। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে আসতে দেখেছে বুড়ির ঘরের মধ্যে আধো অন্ধকার, চুপ করে বসে আছে। কথা বড় কারো সঙ্গে বলতো না। কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। ডাইনি স্বর্ণ একাই ছিল না, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারুর ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের উপর ভাসছে। জীবনে ভুলতে পারবো না শৈশবের দেখা সে ছবি। আমার বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা, রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। একদিন খবর পেলাম তার ছেলে অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। ডাইনে নজর দেওয়াকে আমরা বলি ডাইনে খাওয়া। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা রামজি সাধু ডাইনের ওঝা ছিলেন, মন্ত্র জানতেন। তারই সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠান তখন লোকে লোকারণ্য। সোনা ডাইনে খেয়েছে, অবিনাশকে রামজি সাধু ঝাড়বেন। মেটে কোটার অর্থাৎ মাটোর দোতলার অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ। ডাকলে সাড়া নাই, প্রবল জ্বর। মাথার শিয়রে দাদা মা বসে, ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন। গোসাই বাবা ডাকলেন মামা। গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলতেন, সেই হেতু অবিনাশ দাদা তাকে বলতেন রামজি মামা। সাধু অবিনাশ দাদাকে বলতেন ভাগনা, কখনো মামা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ অবিনাশ এবার ঘুরে শুলো। মর হাঘরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমাকে কি বলিস তুই? তুই কোন রে? চুপ করে রইল অবিনাশ। কোন তু? বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। বিড়বিড় করে মন্ত্র পড়েন রামজি সাধু, আর মধ্যে মধ্যে ফু দেন। ছুহ ছুহ ছুহ। অবিনাশ চিৎকার করে উঠল, পরিত্রাহী চিৎকার। বলছি বলছি বলছি। বাপ রে মা রে, ও গোসাই আর মেরো না, বলছি আমি বলছি। বল তুই কোন? আমি স্বর্ণ, স্বর্ণ ডাইনি। তুই কাহে এখানে? আমি একে খেয়েছি যে। খেলি? কাহে কাহে খেলি? কি করব? আমার ঘরের ছামুনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল। আমি থাকতে পারলাম না। আমি আম না খেয়ে ওকেই খেলাম। কাহে তু মাংলি না? কাহে কাহে বললি না আমাকে দাও? কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক। আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, তব এবার তুই যা, ভাগ। না, তোমায় পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বললেন, যা তু। আমি বলছে না। বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ ডাইনি। না। আচ্ছা, এ দিদি আন সরষা। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা। বাবা রে মা রে, ওরে মেরে ফেললে রে, ওরে বাবা রে।
আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ, যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল। ওগো, যেতে যে পারছি না গো, পারছি না। চালাকি লাগাইয়েছিস, হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু। মারবেন ছিটে। অবিনাশ চিৎকার করলেন আবার, না না, যাব, যাচ্ছি। যাবি? হ্যাঁ, যাব। তরে এক কাম কর, ঘরের বাহারে একঠো কলসি মে জল আছে, দাঁতে উঠাকে লে যা, নহতো। তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো। দাদার মা ধরতে গেলেন। রামজি বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগের থেকেই রাখা ছিল। সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল। দাঁতে ধরেই নেমে গেল সিঁড়ি বেয়ে। উঠানে নামলো, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। সে নিজেও পড়ে গেল মাটির উপরে। ধরলেন গোসাই বাবা। অবিনাশ দাদাকে ছোট ছেলেটির মতো পাঁজা কোলা করে তুলে উপরে এনে বিছানায় শুইয়ে দিলেন। গোসাই বাবার পাশে পাশেই রয়েছি আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। স্বর্ণ সে দফা মার খেয়েছিল, এ কথা বলাই বাহুল্য। ধন্যবাদ।